সেবার আমি হাইতিতে গিয়ে যখন পৌঁছলাম তখন সবে শহরের ব্যস্ততা শুরু হচ্ছে। ঘুম ভেঙে আর একটা নতুন দিনের জন্য প্রস্তুত হচ্ছে পোর্ট অ প্রিন্সের মানুষজন। তুমি বিদেশেও গেছো? খানিক বিস্ময় আর খানিক ব্যঙ্গ মিশ্রিত সুরে বলল দীপকদা। কথার মাঝে কথা বলায় বেশ বিরক্ত হয়েছে শৈলেশদা। ভুরুকুচকে বলল, হ্যাঁ তো, আমার বিদেশ যাত্রায় কি ভারত সরকার বিধিনিষেধ জারি করেছে নাকি? যত সব। যাও বাবু, তোমাদের এত কৈফিয়ত দিতে পারবো না। তোমরা আসো দেখি এখন। নিজের আরামকেদারা থেকে উঠে যাচ্ছিল শৈলেশদা। আমি হাঁ হাঁ করে চেপে ধরে বসিয়ে নিজের সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে এগিয়ে দিলাম। তারপর গলার স্বর বেশ খানিকটা খাদে নামিয়ে মোলায়েম স্বরে বললাম, আরে দাদা রেগে যাচ্ছ কেন? আরে ও বোধহয় জানতে চাইছে যে তুমি চাকরি বাকরি সামলে সময়টা পেতে কখন। তা থাক, ওসব বাদ দাও তো। দীপকদা যে আর একটাও কথা বলবে না সেই গ্যারেন্টি আমি দিলাম। এবার ঠিক আছে তো? তুমি বলো তো ওই হাইতির গল্পটা, সরি না মানে ওই হাইতির ঘটনাটা বলো। হ্যাঁ বলো তো। আর একটু হলেই যে আর একটা ভুল কথা মুখ ফুসকে বেরিয়ে যাচ্ছিল সেটা বুঝতে পেরে সবার অলক্ষ্যে জিভ কাটলাম। দেখো সুজয়, দীপককে সামলাও। ওরকম ফুট কাটলে আমার মাথা গরম হয়ে যায়। বিরক্ত হয়ে বলল শৈলেশদা। আমি হাত দেখিয়ে আশ্বস্ত করলাম ওকে, আর ইশারায় দীপকদাকেও সামলে থাকতে বললাম, যাতে গল্পের আসর বানচাল না হয়। আরে ওই যে মাঝে মাঝে অফিস থেকে দিন 15 ছুটি নিতাম না, তোমরা তো আর জানো না কত ভয়ঙ্কর ব্যাপারের সম্মুখীন হতাম সেই সময়। তোমরা পিছনে হাসতে মজা করতে আমায় নিয়ে, কিন্তু বলার উপায় ছিল না আমার। সেসব কথা জনসমক্ষে বললে হুলুস্থুলু পড়ে যেত। সিগারেটে একটা লম্বা টান দিয়ে বলল শৈলেশদা। কথার মাঝে ঘরে ঢুকে এসেছে শৈলেশদার স্ত্রী সুপর্ণা বৌদি। হাসি হাসি মুখে ওর স্বহস্তে বানানো এক প্লেট গরম সিঙাড়া বেতের টেবিলে রেখে বলল, নাও, দিগ্বিজয় পরে হবে, আগে সিঙ্গাড়াগুলো খেয়ে বলো তো কেমন হয়েছে। দীপকদা প্লেট থেকে একটা সিঙাড়া তুলে নিয়ে মুখে পুড়ে গরমে হুঁ হাঁ করতে করতে হাত তুলে প্রশংসাসূচক ভঙ্গি করল। ওদিকে গল্পের মাঝে এত ছেদ পড়ায় টাক মাথা ছিপছিপে চেহারার মানুষটা মানে শৈলেশদা অসন্তুষ্ট হয়ে সিগারেট টানছিল এক মনে। সেদিকে লক্ষ্য করে বৌদি বলল, বেশ, আমি চলে যাচ্ছি। ঠান্ডা করো না, খেয়ে নাও, আমি চা দিয়ে যাচ্ছি। বৌদি বেরিয়ে গেল। শৈলেশদা রিটায়ার করেছে আজ মাসখানেক হলো, তাই ফি শনিবার আমাদের 3 জনের কফি হাউসের আড্ডাটা বন্ধ। প্রথম 2-1 সপ্তাহ তেমন অসুবিধে হয়নি, কিন্তু একটা সময় শৈলেশদার অভাব আমরা টের পেতে শুরু করলাম। শনিবার এলেই আমরা ওর মুখের ঘনাদা স্টাইলের আজগবি কিন্তু রোমাঞ্চকর গল্পগুলোর জন্য হাঁপিয়ে উঠতাম। মন ভারী করে বাড়ি ফিরতাম, আর গোটা রবিবারটা মনমরা হয়েই কাটাতাম। শেষে দীপকদাই ভেবে বের করলো উপায়টা। আমরা একদিন ফোন করে যেচে নিমন্ত্রণ নিলাম শৈলেশদার বাড়িতে। সেই থেকেই শুরু। তারপর থেকে ফি রবিবার আন্দোলের সমাদদার বাড়িতে আমাদের বেশ আনন্দেই কাটে। একদম সকালের জলখাবার থেকে শুরু করে নৈশাহার সেরে তবেই বাড়ি ফিরি। অবশ্য কোনোদিন বড় রুই মাছ, কোনোদিন গোটা মুরগি আমরাই নিয়ে আসি পালা করে। বৌদি মানা করে, কিন্তু শৈলেশদা তেমন ওজোর আপত্তি করেনি কখনো। বদলে সারাদিন আড্ডা আর আমাদের মূল আকর্ষণীয় সেই অভাবনীয় অকল্পনীয় গল্পের ঝুলি, যা শুধু সমাদদার মশাইয়ের পক্ষেই সৃষ্টি করা থুড়ি বলা সম্ভব। তারপর সেই কয়েকটা ঘন্টার রেশ বয়ে নিয়ে সোৎসাহে কাটিয়ে দিই পরের 6টা দিন। ইদানিং সেই গল্পগুলো নিজের মতো করে লিখছি নানান পত্রপত্রিকায়। পাঠকেরা যেন আবার সেসব শৈলেশদার কানে তুলবেন না। সিঙ্গারা শেষ, মাঝে বৌদি চা নিয়ে এসেছিল। সেই চায়ের পেয়ালার শেষ বিন্দুটুকু শুষে নিয়ে দীপকদা বলল, নাও শুরু করো তোমার আজকের এপিসোড। আজ কি মেনু কে জানে? পাকাবো না। আমরা কি এনেছি তা সরাসরি জিজ্ঞাসা করতে না পেরে প্রশ্নটা করল শৈলেশদা। উত্তরে দীপকদা বলল, না না দাদা, আজ দেশি মুরগি এনেছি, একটা 3 কেজি ওজনের। দেশি মুরগি? বাহ, বেশ বেশ। এবারে খুশি মনে বেতের আরামকেদারার পিঠ বালিশটা
একটু ঠিক করে নিয়ে একটা বিড়ি কানের কাছে ঘুরিয়ে বলতে শুরু করলো শৈলেশ সমাদ্দার। দেখো, ছেদ যখন পড়লো তখন গোড়া থেকেই আরম্ভ করি। তখন আমরা পেন ফ্রেন্ড বলে একটা বিষয়ের সাথে বেশ পরিচিত ছিলাম। এখনকার মতন ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়া তো আর ছিল না। প্রথমে বন্ধুত্ব স্থাপনে ইচ্ছুক ব্যক্তি খবরের কাগজে তার পরিচয় ও ঠিকানা বা পোস্ট বক্স নাম্বার দিয়ে বিজ্ঞাপন দিত। তারপর তার জবাবে কোনো ব্যক্তি সেই ঠিকানায় চিঠি পাঠিয়ে যোগাযোগ করত। দুপক্ষের সম্মতিতে কথাবার্তা শুরু হতো। হয়তো সারা জীবনে তাদের কখনো মোলাকাতি হলো না, কিন্তু ওই চিঠির মাধ্যমেই তাদের সখ্যতা টিকে থাকতো। তেমনি এক ভদ্রলোকের সাথে আমার যোগাযোগ হয়েছিল বিদেশি একটা পত্রিকার বিজ্ঞাপনের মাধ্যমে। তিনি সেই বিজ্ঞাপনে লিখেছিলেন, অতিলৌকিক বা অলৌকিক ঘটনায় বিশ্বাসী মানুষেরাই যেন যোগাযোগ করেন। তা তোমরা তো জানোই যে আমার এসব অভিজ্ঞতার কোনো শেষ নেই। অতএব লিখে ফেললাম একটা চিঠি, আর তার সাথে জুড়ে দিলাম আমার এক বিচিত্র অভিজ্ঞতার কথা। মাসখানেকের মধ্যে জবাব এলো। আমায় তার ভারী পছন্দ হয়েছে এবং সে চায় আমরা যেন চিঠিতে যোগাযোগ রাখি। ভদ্রলোকের একটু পরিচয় এখানে দিয়ে রাখি। নাম নিকোলাস স্কট, বাস আমস্টারডাম, বয়স আমারই কাছাকাছি, তখন আন্দাজ ওই 30-32 ছিল। ভদ্রলোক পেশায় একজন অ্যানথ্রোপোলজিস্ট। দেশ বিদেশ ঘুরে তখন নিজের রিসার্চের নথি তৈরি করছে, কাজে প্রচুর অভিজ্ঞতা। আর আমি চাকরি পেয়েছি তখন সবে বছর 2 হলো। বিয়েও হয়েছে সদ্য। নানান কথায় আমাদের বন্ধুত্ব জমে উঠল। চিঠি চালাচালি চলছে রেগুলার। আমরা একে অপরের নতুন নতুন অভিজ্ঞতা শোনার জন্য হা বিদ্বেষ করে থাকতাম। হঠাৎ তার চিঠি বন্ধ হলো। 1 মাস, 2 মাস, 3 মাস কোনো চিঠি নেই। আমি একটু দুশ্চিন্তায় পড়ে তার কুশল সংবাদ জানার জন্য একটা চিঠি দিলাম, কিন্তু তারও কোনো জবাব নেই। তা আমি যখন প্রায় তার চিঠির আশা ছেড়েই দিয়েছি, তখন আন্দাজ মাস 6 পর তার একটা চিঠি পেলাম। সাধারণত সে পোস্ট কার্ডে খোলা চিঠি পাঠাতো, কিন্তু এবার একটা সুদৃশ্য খামে তার চিঠি এলো। চিঠিটা নানান দেশ ও শহরের ডাক বিভাগ ঘুরে এসেছে, সেটা তার উপরে বিভিন্ন দেশের শিলমোহর আর ডাক টিকিট দেখেই বুঝলাম। খাম খুলে আমি তো অবাক। একটা সাদা কাগজ ছাড়া আর ভিতরে কিছুই নেই। সন্ধ্যাবেলা এই এখন যেখানে বসে আছি সেখানে বসেই চিঠিটা খুলেছিলাম। ভাবলাম, স্কট কি মজা করলো আমার সাথে, নাকি চিঠি লিখে খামে সেটা ভরার বদলে মামুলি একটা সাদা কাগজ ভরে ফেলেছে ভুল করে। বসে বসে এসব ভাবছিলাম, এমন সময় লোডশেডিং হয়ে গেল। তোমাদের বৌদি একটা কেরোসিনের কুপি দিয়ে গেল ঘরে। 7-5 ভাবতে ভাবতে কাগজটা হাত থেকে নামিয়ে পাশের টেবিলে রাখতে যাব, হঠাৎ মনে হলো সাদা কাগজে কয়েকটা ইংরেজি হরফের মতন কি যেন চোখে পড়ল। মুহূর্তের মধ্যে মাথায় একটা বুদ্ধি খেলে গেল আমার। কেরোসিনের কুপির খানিকটা উপরে কাগজটা ধরতেই আগুনের থেকে বেরিয়ে আসা কালো ভূষকালির কুণ্ডলি কাগজের ওপর ম্যাজিকের মতন ফুটিয়ে তুলল ইংরেজিতে লেখা 1 পাতা চিঠি। আশ্চর্যের বিষয়, এমন একটা কালিতে চিঠিটা লেখা হয়েছে যা সাধারণত চোখে পড়বে না, মনে হবে সেই কাগজে কিছুই লেখা নেই, অথচ আগুনের প্রেক্ষাপটে ধরলেই বা ভূষকালি ছড়িয়ে দিলেই তা জীবন্ত হয়ে উঠবে ম্যাজিকের মতন। কিন্তু এত গোপনীয়তা কেন? এত লুকো ছাপাই বা কিসের? কেনই বা এত রহস্য? পড়তে শুরু করলাম সেই চিঠি, আর বিশ্বাস করো, সেই চিঠি পড়তে পড়তে উত্তেজনায় আমার গায়ের লোম খাড়া হয়ে উঠল। দেখলাম গল্প থামিয়ে শৈলেশদা ইশারায় সিগারেট চাইছেন। মুচকি হেসে দীপকদা বাড়িয়ে ধরল তার প্যাকেটটা। তারপর কি লেখা ছিল সেই চিঠিতে? কোনো গুপ্তধনের সন্ধান, নাকি সেই ডাহুকমারির মতো কোনো অদ্ভুত প্রাণীর বর্ণনা? খোঁচা দিল দীপকদা। এর আগে ডাহুকমারির বিল নামে শৈলেশদার বলা একটা গল্প আপনাদের বলেছি। শৈলেশদা খোঁচা গায়ে না মেখে
বেশ খানিকক্ষণ সিগারেট টেনে আবার বলতে শুরু করলো। জীবনে উত্তেজনা না থাকলে তা যেমন বাসি জিলিপির মতন বিস্বাদ হয়ে ওঠে, তেমনি উত্তেজনার পিছনে ছুটতে ছুটতে মহাকালের অঙ্গুলি হেলনে জীবন যে কখন খাদের কিনারায় এসে পৌঁছাবে তা কেউ বুঝতেও পারে না। সেই সংক্ষিপ্ত রহস্যময় চিঠিতে লেখা ছিল এক রোমহর্ষক ঘটনার কথা। প্রতি পূর্ণিমায় হাইতির পশ্চিম প্রান্তের এক গ্রাম থেকে উধাও হয়ে যাচ্ছে একের পর এক যুবক। ভয় ও আতঙ্কের আবহ ছড়িয়ে পড়েছে এলাকায়। মানুষজন সেই অঞ্চল ছেড়ে অন্যত্র পালাচ্ছে। সেখানকার পুলিশ বিভাগ এই রহস্যের কোনো কিনারাই করতে পারছে না। স্কট নিজে এই ঘটনার অনুসন্ধান করতে গিয়ে এক রোমাঞ্চকর ঘটনার কথা জানতে পেরেছে। সে এই রহস্যের সমাধান করতে চায়। আমার নানান রহস্যময় অভিজ্ঞতার কথা জেনে সে আমায় অনুরোধ করেছে আমি যেন এই অদ্ভুত রহস্য সমাধানে তার সাথে থাকি। তাতে নাকি তার মনোবল কিছুটা বাড়বে। তোমরা তো আমার স্বভাব জানোই, রহস্যের বা নতুন কোনো অভিজ্ঞতার সন্ধান পেলে আমি স্থির থাকতে পারি না। সাথে আবার বিদেশ ভ্রমণ। তার আগে ভারতে নানান জায়গায় গেলেও দেশের বাইরে পা রাখিনি কখনো। তাই আমি এক কথায় রাজি, কিন্তু অসুবিধা ছিল দুটো। কিছুদিন আগেই পাসপোর্ট বানিয়েছি, কাজে সেদিক থেকে কোনো অসুবিধা নেই। অসুবিধা হলো তোমার বৌদিকে নিয়ে। তখন সদ্য বিয়ে করেছি। নতুন বউকে একা রেখে এরকম বিদেশ বিভুঁইয়ে যাব কিনা সেই নিয়ে মানসিক দ্বন্দ্ব শুরু হলো। আর তাছাড়া তখন চাকরিটাও খুব বেশি দিন হয়নি, কাজে ছুটি ছাটা এতদিনের জন্য দেবে কিনা তাই নিয়েও যথেষ্ট সন্দেহ ছিল। হিসাব করে দেখলাম যাতায়াত আর কাজ মিটিয়ে মোটামুটি দিন 10 তো লাগবেই। বাড়িতে ছোট্ট একটা মিথ্যে বলে তোমাদের বৌদিকে রাজি তো করানো গেল, কিন্তু অফিস কিছুতেই এক লপ্তে এতদিনের ছুটি মঞ্জুর করতে চায় না। অবশেষে সেখানেও একটা ছোট্ট করে। চোখ টিপে হাসল শৈলেশদা। নিচ থেকে খাবারের ডাক পড়েছে। হাত ঘড়িতে দেখলাম বেলা প্রায় 1:30। কথায় কথায় কখন যে বেলা হয়ে গেছে তা খেয়ালই করিনি। টেবিল চেয়ার নয়, এ বাড়িতে মেঝে আসন পেতে বসে খাওয়ার চল রয়েছে। হাত ধুয়ে বৌদির হাতে বোনা আসনে বসে দেখলাম আয়োজন তো এলাহি। ধোঁয়া ওঠা গরম ভাত, মসুরির ডাল, গন্ধরাজ লেবু, গোল গোল করে কাটা আলু ভাজা, দেশি মুরগির লাল ঝোল আর জলপাইয়ের চাটনি। 2 গ্রাস মুখে পুরে দীপকদা কিছু একটা বলতে যাচ্ছিল, বৌদি চোখ পাকিয়ে বলল, আগে খাওয়া পরে কথা। তোমাদের কারো কিছু লাগলে বলো কিন্তু। খাওয়া দাওয়া সেরে আমরা আবার দোতলায় শৈলেশদার বসার ঘরে এসে বসলাম। একটা বিড়ি ধরিয়ে শৈলেশদা দাঁত খুঁটে তার ফাঁকে মাংসের আটকে থাকা টুকরোটা থুথু করে ফেলে বলল, মুরগিটা কিন্তু জব্বর ছিল। এসব তার চট করে পাওয়াই যায় না। একবার অধৈর্য দীপকদা ওকে থামিয়ে দিয়ে বলল, সেসব পরে হবে একদিন, আগে হাইতির অসম্পূর্ণ ঘটনাটা শেষ হোক নাকি? আচ্ছা আচ্ছা, তাই হোক তবে। হেসে বিড়ির শেষ টান দিয়ে সেটাকে অ্যাস্ট্রেতে গুঁজে দিয়ে শৈলেশদা আবার শুরু করল। সব কাজ সেরে কলকাতা বিমানবন্দর থেকে নিউ ইয়র্ক হয়ে পৌঁছলাম হাইতির সবচেয়ে বড় বিমানবন্দর পোর্ট অফ প্রিন্সে। সাথে মালপত্র বলতে একান্ত আবশ্যকীয় কিছু জামাকাপড় আর একটা হাইতির ভৌগোলিক ও রাজনৈতিক বিষয় নিয়ে লেখা বই। কোথাও প্রথম যাওয়ার আগে সেই জায়গা সম্পর্কে অন্তত ন্যূনতম জ্ঞান থাকাটা আবশ্যিক বলেই আমি মনে করি। তাই পুরো পথ সেটাই পড়তে পড়তে গেছি। মূল ঘটনার বিবরণ শুরু করার আগে আমি তোমাদেরও সে বিষয়ে একটা ছোট্ট বর্ণনা দিই। রিপাবলিক অব হাইতি কিউবা ও জামাইকার পূর্বে এবং বাহামা দ্বীপপুঞ্জের দক্ষিণে অবস্থিত একটা ছোট্ট দেশ। ক্যারিবিয়ান সাগরের উপর এই দেশটার আয়তন ওই 27,700-750 বর্গ কিলোমিটারের মতন। জনঘনত্ব এখন বাড়লেও আমি যখনকার কথা বলছি তখন বেশ কম ছিল।
পার্বত্য অঞ্চলে পূর্ণ এই দেশের মাঝে মাঝেই ছোট ছোট জলাশয় আর নদীর দেখা মেলে। আবহাওয়া উপকূলীয়। আম, আকাশমণি, মেহগিনি, নারকেল প্রভৃতি গাছে ভর্তি এই জলে ঘেরা সুন্দর ছবির মতো দেশটা। বিমানবন্দরে স্কটের অপেক্ষা করার কথা ছিল, কিন্তু বিমান থেকে নেমে ওর টিকিটেরও দেখা পেলাম না। ছোট্ট শহর পোর্ট অ প্রিন্স হাইতির রাজধানী। ছিমছাম করে গোছানো শহরটায় বহুতলের সংখ্যা তখন ছিল হাতে গোনা। তবে পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট, মানুষজনের অমায়িক ব্যবহার, প্রকৃতিকে যতটা সম্ভব অক্ষুণ্ণ রেখে তার মধ্যেই নগরোন্নয়ন করার এই চেষ্টাকে সাধুবাদ না জানিয়ে পারিনি। সেই সময় কালো মানুষদের একটা সুসভ্য দেশ দেখে মনটা ভরে গেছিল। ফরাসি ঔপনিবেশিকদের থেকে ভালোই আদব কায়দা শিখেছে এরা, দেখে বেশ আশ্চর্যই হয়েছিলাম। বিমানবন্দর থেকে বেরিয়ে সামনেই একটা পথের ধারের খাবারের স্টলে সেকা পাউরুটি আর কফি খাচ্ছি, এমন সময় একটা লোক এগিয়ে এলো আমার কাছে। চেহারায় হাইতিয়ান ছাপ স্পষ্ট। লোকটার গা থেকে বোটকা আষ্টে গন্ধ বেরোচ্ছিল। Bonjour, so class. বলল লোকটা। বনজৌ মানে যে হাইতির ভাষায় হ্যালো সেটা জানতাম, কিন্তু সো ইলেশ মানেটা কি বুঝতে পারছিলাম না। তাই তার মুখের দিকে তাকিয়ে রইলাম। আমার প্রশ্নবোধক ভ্রুকুঞ্চন দেখেই বোধহয় সে আবার বলল, So less. Eu so less. এতক্ষণে বুঝলাম সে আমার নাম বলার চেষ্টা করছে নিজের দেশজ টানে। ঘাড় নেড়ে হ্যাঁ বললাম। Me Lui. Scott sent me. Take you. ভাঙা ভাঙা ইংরেজিতে বলল ভদ্রলোক। হাতের কফি শেষ করে তার সাথে হাঁটা লাগালাম। বিমানবন্দর থেকে কিছু দূরে তার একটা ভাঙাচোরা মালবাহী টেম্পো দাঁড়িয়েছিল। সে চালকের আসনে গিয়ে বসলো আর আমি তার পাশেরটিতে। দম বন্ধ করা আষ্টে গন্ধে গাড়ির ভিতরটা ভরে আছে, তাই চটপট জানলার কাঁচ নামিয়ে দিলাম। বুঝলাম এই গাড়ি নির্ঘাত মৎস্য পরিবহনের বিশেষ কাজে লাগে। জানলার কাঁচ নামানোতেও গন্ধটা হালকা হচ্ছে না দেখে একটা সিগারেট ধরিয়ে রিকার্ডোকেও একটা অফার করলাম, কিন্তু ও নিল না। ওর হাব ভাব দেখে বুঝলাম আমায় সম্মান দেখাতেও সিগারেট নিচ্ছে না। বললাম, আরে নাও নাও, টেক ইট, নো প্রবলেম। সিগারেট ধরিয়ে গাড়ি চালু করলো রিকার্ডো। এমন বিকট শব্দ করে গাড়িটা চলতে শুরু করলো যে শহরের প্রায় সমস্ত কাকপক্ষী প্রাণ ভয়ে ইতিহুতি উড়ে গেল। গাড়ির চাকা কিছুটা গড়াতেই বুঝতে পারলাম বাইরে থেকে দেখে যতটা ভগ্নপ্রায় লাগছিল, এর প্রকৃত অবস্থা তার থেকেও ভয়ঙ্কর রকমের ঝড়ঝড়ে। শহর ছাড়িয়ে গাড়ি অল্প সময়ের মধ্যেই প্রকৃতির কোলে এসে পড়ল। দুদিকে নীল দূষণমুক্ত জলরাশি, আর তার মাঝে বিভিন্ন রকমের সবুজের সমারোহের মধ্যে দিয়ে চলতে চলতে প্রায় ঘণ্টাখানেক পরেই পৌঁছে গেলাম ক্যালেন্ডারে দেখা সুন্দর ছবির মতো একটা গ্রামে। কি বলবো দীপক, কি তার সৌন্দর্য! ছোট ছোট ঘরবাড়ি, অধিকাংশই একতলা আর মাটির, নানান ফলের বাগান। শহরের কোলাহল নেই, গাড়ির ধোঁয়া নেই, মাঝে মাঝে ভেসে আসছে কাছেই বয়ে চলা নদীর কুলুকুলু শব্দ। তার মধ্যে ছোটাছুটি করে খেলে বেড়াচ্ছে ছোট ছোট নগ্ন শিশুর দল। অধিকাংশ মানুষই মৎস্যজীবী, সেটা বুঝলাম প্রায় প্রত্যেক বাড়ির সামনে খুঁটিতে ঝোলানো বড় বড় জালগুলো দেখে। এই অপরূপ সৌন্দর্যের পিছনে যে কি বিশাল এক দুর্বিপাক আমার জন্য অপেক্ষা করেছিল, তখনও তা আমার ধারণার বাইরে। গ্রীষ্মের সন্ধ্যা, তার মধ্যে হঠাৎ লোডশেডিং হয়ে যাওয়ায় গল্পে আরও একবার ছেদ পড়েছিল। বাইরে এখনও আলো আছে, যদিও ঘড়ির কাঁটা বলছে 6:30। বৌদি বিকালের চা আর প্রায় 1 গামলা ডালের বড়া নিয়ে হাজির। 2টো ডালের বড়া একসাথে মুখে ফেলে চিবোতে চিবোতে আমি বললাম, তারপর শুরু করে চায়ের পেয়ালায় চুমুক দিয়ে হাত পাখাটা নাড়তে নাড়তে শৈলেশদা আবার তার অসমাপ্ত গল্প শুরু করল। স্কট কোনো একটা কাজে বাইরে গেছিল, সে ভুলে গেছে আমার খেয়াল রাখতে।
লুইয়ের পরিবার অতিথি সৎকারে ত্রুটি রাখেনি। কালাউলো জনজন আর একটু মোটা চালের ভাত দিয়ে দুপুরের আহার সেরে রিকার্ডোর বাড়ির সামনে একটা খাটিয়া পেতে একটু গড়িয়ে নিলাম। এক ধরনের আঞ্চলিক শাক, ডাল, কাঁকড়ার পা আর শুয়োরের মাংস দিয়ে বানানো কালাউলো জনজন বেশ উপাদেয় এবং ভারী খাবার। অল্পেতেই পেট ভরে যায়। ভোজন রসিক শৈলেশ সমাদ্দারের মুখে কথাটা শুনে আমি আর দীপকদা মুচকে হেসেই ফেললাম। শৈলেশদা সেদিকে পাত্তা না দিয়ে বলে চলল, চোখটা একটু লেগে এসেছিল। কতক্ষণ খেয়াল নেই, হঠাৎ চোখ মেলে দেখলাম দিনের আলো মরে এসেছে। সেই সবুজ ঘেরা দ্বীপের মতন অঞ্চলে ডুবন্ত সূর্যের আলোয় একটা মায়াবী কমলা রঙের মোহময়ী পরিবেশ সৃষ্টি হয়েছে। উঠে বসতেই মাথার কাছে স্কটের মুখ দেখতে পেলাম। এর আগে ওর ছবি দেখেছিলাম ওরই পাঠানো চিঠিতে, কিন্তু সামনাসামনি ওকে আরো আকর্ষণীয় ও সব প্রতিভ দেখালো। লম্বা দোহারা চেহারা, গায়ের রং দুধ সাদা, এক মাথা কোঁকড়ানো বাদামি চুল, চোখের মনি নীল আর অসম্ভব ঝকঝকে মুখের গড়ন। Hello, Shailesh. Nice to meet you, my friend. হেসে করমর্দন করল নিকোলাস স্কট। আমিও খুব উৎসুক ছিলাম তোমার সাথে মোলাকাত করবার জন্য। ততক্ষণে ছাগলের দুধের চা নিয়ে এসেছে রিকার্ডোর বোন স্টেসি। চায়ে চুমুক দিয়ে দারুণ একটা স্বাদ পেলাম। নির্ঘাত এর মধ্যে লোকাল কোনো মশলা মেশানো হয়েছে। স্কটকে বললাম, তা নিকোলাস বলো, কি বিশেষ কারণে সেই চিঠি, আর কি এমন গোপনীয়তা যে ওই রকম কায়দা করে চিঠি পাঠাতে হলো? চারপাশটা দেখে নিয়ে স্কট বলল, ঘরের ভিতরে চলো। ঘরের ভিতর গিয়ে নিকোলাস স্কটের কথা শুনে আমার তো চোখ কপালে ওঠার জোগাড়। বেটা বলে কি, 100 মাইল কি ও আমায় এসব গাল গল্প দেওয়ার জন্য ডেকে আনলো, নাকি সত্যি এসব সম্ভব? সে যা বলল তার সারমর্ম এই যে হাইতির ওই অঞ্চলে একটি প্রাচীন প্রাকৃতিক হ্রদ আছে। সেখানে এখানকার মানুষজন মাঝে মাঝেই মাছ বা জলজ জীব শিকার করতে যেত, কিন্তু গত কয়েক মাস ধরে সেখানে এক অদ্ভুত কাণ্ড ঘটছে। ঘটনাটা প্রথম ঘটে আন্দাজ মাস 6 আগে। এক লোকাল মৎস্যজীবী ছোকরা সেই হ্রদে গেছিল টুকটাক মাছ ধরার আশায়। হ্রদটায় দিনের বেলা মাছ তেমন পাওয়া যায় না বলেই ছোকরা সেখানে গেছিল বিকালের দিকটায়। সেখানে একটা ভালো জায়গা বেছে নিয়ে সে শুরু করেছিল মৎস্য শিকারের প্রচেষ্টা। অনেকক্ষণ চেষ্টা করেও যখন ফল কিছুই হলো না, তখন জাল গুটিয়ে একটা গাছের তলায় খানিক জিরিয়ে নিতে শুয়ে পড়েছিল সে। তার ক্লান্ত শরীরে কখন যে ঘুম নেমে এসেছিল সে নিজেও টের পায়নি। তারপর ঘুম যখন ভাঙল, তখন চারপাশে রাত নেমে এসেছে। ঝকঝকে চাঁদ উঠেছে মাথার উপর। শান্ত স্নিগ্ধ জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে চরাচর। ছোকরা ভাবল একে রাত হয়ে গেছে, তার উপর এতটা পথ সাইকেল চালিয়ে যেতে হবে, তার অধিকাংশই আবার জঙ্গলাকীর্ণ। সে তাড়াতাড়ি পাত্তারি গুটিয়ে সেখান থেকে চলে আসতে যাবে, এমন সময় তার নজরে পড়ে হ্রদের অপর প্রান্তে কয়েকটি স্বল্প বসনা অপূর্বা সুন্দরী তরুণী স্নানরতা। তার নজর পড়াতেই সেই তন্বীরা তাকে হাতছানি দিয়ে ডাকে, যেন তারা ওর অপেক্ষাতেই বসেছিল। অত রাতে ওই জঙ্গলাকীর্ণ হ্রদে ওই তরুণীরা কোথা থেকে এলো? আর তাদের দেখতেও লোকাল মেয়েদের মতো নয়। বিষয়টি ছোকরার অদ্ভুত লাগায় সে সেখান থেকে কোনো রকমে পালিয়ে আসে। তারপর থেকেই ছেলেটির মানসিক ব্যায়াম দেখা দেয়। সারাদিন পাগলের মতো এদিক ওদিক ঘোরে, আর যাকে হাতের কাছে পায় তাকেই এই গল্প শোনায়। এর কয়েক মাস বাদে আবার 2 লোকাল ছোকরা নেশা করতে হ্রদের পাশে গিয়ে বসেছিল। পরের দিন থেকে তাদের আর সন্ধান পাওয়া যায়নি। এর মাসখানেক পর একদল মৎস্যজীবী সেখানে মাছ ধরতে গিয়ে আর ফেরেনি। সম্পূর্ণ নিরুদ্দেশ হয়ে যায় এই দলটিও।
এই সমস্ত ঘটনার পর ওই জায়গাটা নিয়ে নানান গুজব রটে যায়। লোকজন পারতপক্ষে আর ওপথ মারায় না। কেউ বলে ওখানে প্রেত পিশাচের আনাগোনা শুরু হয়েছে, আবার কেউ বলে অন্য গ্রহের জীবরা সেখান থেকে মানুষ অপহরণ করে। মোদ্দা কথা, জায়গাটা এখন হাইতির আলোচনার একটা কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এবং একই সাথে ভয়ের কারণও বটে। শুধলাম, তা এতে এত গোপনীয়তার কারণ কি? হোয়াট ডু ইউ থিঙ্ক? শুধু হাইথি না, সারা দুনিয়ার প্যারানর্মাল ইনভেস্টিগেটর আর এলিয়েন রিসার্চারেরা এই খবর পেলে হামলে পড়বে। তাহলে সেই হট্টগোলে আর আসল সত্যটাই জানা সম্ভব হবে না হয়তো। তাই প্রয়োজনে আমাকে এইটুকু গোপনীয়তা বজায় রাখতেই হয়েছে। তাহলে এখন কি করণীয়? আমি ঠিক করেছি ওই হ্রদে আমি যাব সরেজমিনে তদন্ত করতে। সঙ্গে যাবে রিকার্ডো। আর যদি তোমার আপত্তি না থাকে, মানে যদি তোমার ভয় না লাগে, তাহলে তুমিও যাবে আমাদের সাথে। তোমার বিভিন্ন বৈচিত্র্যপূর্ণ অদ্ভুত অভিজ্ঞতার কথা শুনে আমার মনে হয়েছে তুমি এই অভিযানে আমার কাজে আসবে। অবশ্য যদি তোমার এতে সম্মতি থাকে, নয়তো কটা দিন এখানে থেকে ঘুরে টুরে দেশে ফিরে যাবে। ওর শেষ কটা কথা আমার আত্মসম্মানকে খোঁচা দিল। নেতাজি সুভাষচন্দ্র বোস আর স্বামী বিবেকানন্দর জাতের ছেলে আমি। মেরুদণ্ড সোজা করে বললাম, প্রশ্নই উঠছে না, আমি যাব অভিযানে, তুমি ব্যবস্থা করো। স্কট হেসে বলল, আমি তোমার থেকে এটাই আশা করেছিলাম। ব্যবস্থা করাই আছে। আজ তুমি এতটা ধকল করে এসেছো, আরাম করো। কালই পূর্ণিমা, অতএব কালই আমরা যাব সেই রহস্যময় হ্রদের রহস্য উদ্ঘাটন করতে। বাকি সন্ধ্যেটা আমি আর স্কট নানান গল্প করে কাটিয়ে দিলাম। দেখলাম ওর ঝুলিতেও গল্পের অফুরান বন্দোবস্ত রয়েছে। পাড়ার বেশ কয়েক বাড়ির জেলেরা এলো আমার সাথে আলাপ করতে। যদিও এক রিকার্ডো ছাড়া আর কেউই আমাদের অভিযানের ব্যাপারে জানতো না। তারা জানে আমরা বিদেশি পর্যটক, এখানে এসেছি এদেশের গাছপালা ও পশু পাখি সম্পর্কে লেখালেখি করতে। দেখলাম এখানকার লোকেরা আমাদের দেশের মতোই অতিথি বৎসল আর সরল। প্রায় সকলেই আমার জন্য এটা ওটা খাবার নিয়ে এসেছে। সবকটি প্রায় চেখে দেখলাম। স্বাদে অভ্যর্থনার উষ্ণতায় সেগুলি আমার হৃদয়ে ছুঁয়ে গেল। তারপর রাতে তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। মনের মধ্যে আগামী অভিযানের উত্তেজনা ও অজানা আশঙ্কার চাপা স্রোত বইতে থাকলো। শুয়ে শুয়ে রিকার্ডোর বাড়ির হোকলা জাতীয় গাছের পাতা দিয়ে ছাওয়া ছাদের দিকে তাকিয়ে ভাবতে থাকলাম কাল কি ঘটতে চলেছে। একসময় ঘুমিয়েও পড়লাম। শেষ রাতে ঘুম ভাঙল একটা বিচ্ছিরি স্বপ্ন দেখে। দেখলাম একটা বিশাল জলাশয়ের মধ্যে আমি একা সাঁতার কাটছি। আমার পা টেনে ধরেছে একটি সুন্দরী মেয়ে, আর সে আমায় টানতে টানতে নিয়ে যাচ্ছে জলাশয়ের মধ্যিখানে। স্কট পাড়ে দাঁড়িয়ে বিশ্রী হাসছে আর চিৎকার করে সুকুমার বাবুর কবিতা আওড়াচ্ছে। ও বাবা রে, এ কে রে ভাই, মারবে নাকি চাটি? আমি ভাবছি রমেশ বুঝি সব করেছে মাটি। আবার দেখো চোখ পাকিয়ে আসছে আমায় তেড়ে। আর কেন ভাই, দৌড়ে পালাই প্রাণের আশা ছেড়ে। পরের দিনটা সকাল থেকেই গুমোট হয়েছিল। সকালবেলা ঘুম ভাঙল নিকোলাসের ডাকে। সে আমার জন্য এখানকার সেই স্পেশাল চা নিয়ে এসেছে। চায়ের কাপে চুমুক দিয়েই রাতের সেই ভুলভাল স্বপ্নের কথা ভুলে গেলাম। বিছানায় বসেই পুরো অভিযানের পরিকল্পনা করে নিলাম আমি ও আর রিকার্ডো। ঠিক হলো সকালবেলায় রিকার্ডো আর স্কট গিয়ে শহর থেকে প্রয়োজনীয় কিছু সামগ্রী নিয়ে আসবে। আমি এবেলাটা বাড়িতেই থাকবো। তারপর ওরা ফিরলে দুপুরে স্নান খাওয়া সেরে একটু গড়িয়ে নিয়ে বিকেল বিকেল বাড়ি দেব সেই কিম্বুত হ্রদের উদ্দেশ্যে। যেমন ভাবা তেমন কাজ। নিকোলাস, স্কট আর রিকার্ডো লুই বেরিয়ে গেল কেনাকাটা করতে, আর আমি ঘরের বাইরে বেরিয়ে এসে এদিক ওদিক ঘুরতে লাগলাম। কাছেই একটা ছোট বাজার ছিল। ছোটখাটো নিত্য নৈমিত্তিক মালপত্র সেখানেই পাওয়া যায়। সেই বাজারটায় গিয়ে এটা সেটা দেখে সময় কাটাতে লাগলাম।
আঞ্চলিক শাকসবজি ছাড়াও মেয়েদের সাজসজ্জার জন্য শাঁখ ও ঝিনুকের নানান গয়না ইত্যাদিও দেখলাম পসরার মধ্যে। এইভাবে একটু বেলা অবধি এদিক সেদিক ঘুরে আস্তানায় ফিরে এলাম। তখনও স্কট আর রিকার্ডো ফেরেনি। দুপুরে মুরগির মাংস দিয়ে ভাত খেয়ে খাটিয়ায় বসে বসে রাতের কথা ভাবছি আর সিগারেট টানছি, এমন সময় স্কট ফিরল। ওরা শহর থেকে খেয়ে এসেছে, তাই আমায় বলে যে যার ঘরে ঢুকে শুয়ে পড়ল। যদিও সারাদিন খাটাখাটনি নেই, তাই ঘুম বিশেষ পাচ্ছিল না, তবুও রাত্রি জাগরণের বিষয় আছে, তাই জোর করে একটু ঘুমিয়ে নিলাম। ঘুম ভাঙতে দেখি স্কট রিকার্ডোর সেই দুর্দান্ত গাড়িতে মালপত্র গুছিয়ে রেডি। আমরা যখন সেই হ্রদের উদ্দেশ্যে রওনা দিলাম ততক্ষণে বিকেল হয়ে গেছে। নড়বড়ে গাড়ি করে সেখানে পৌঁছতে পৌঁছতে প্রায় সন্ধে। রিকার্ডো আমাদের দুজনকে আর মালপত্র নামিয়ে দিয়ে ফিরে গেল। স্কট অকৃতদার, আগু পিছু কেউ নেই, কিন্তু আমি তোমাদের বৌদির নামে একখানা চিঠি লিখে রিকার্ডোর হাতে দিয়ে দিয়েছি আগে। রাতে যদি এই সত্য উদ্ঘাটনের নেশায় আমার কিছু হয়ে যায় এবং কাল সকালে সে এসে যদি আমায় জীবিত না খুঁজে পায়, তবে চিঠিটা পোস্ট করে দেবে, এই নির্দেশ দেওয়া আছে তাকে। এখানে হ্রদটার একটু বর্ণনা দেওয়া প্রয়োজন, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। বিকেলের শেষ আলোয় দেখলাম হ্রদটা আকারে ছোট, আন্দাজ একটা বড় দিঘির মতো হবে, তবে তার জল পরিষ্কার, স্ফটিকের মতন স্বচ্ছ ও নীল। হ্রদের তিন দিকে বেশ উঁচু উঁচু তিনটে সাদা ধবধবে চুনা পাথরের টিলা। হ্রদের পার থেকে চারদিকে যেটুকু জমি আছে সবটাই প্রায় বুনো ঝোপঝাড় আর নানা রকম ছোট বড় গাছে জঙ্গল মতন হয়ে আছে। যদি এই নিখোঁজ হওয়ার ব্যাপারটা না থাকতো, তবে অনায়াসেই জায়গাটা একটা আদর্শ ভ্রমণের স্থান হতে পারত বলেই আমার ধারণা। গাছগুলোর মধ্যে একমাত্র দেশি বট আর অশ্বত্থকেই চিনতে পারলাম। যাই হোক, আমরা দুজন চারপাশটা একটু দেখে নিয়ে মালপত্র গোছাতে শুরু করলাম। মালপত্র বলতে স্কটের একটা বিদেশি তাঁবু, উন্নত মানের একটা ক্যামেরা, দুটো ছোট কম্বল, কিছু শুকনো খাবার আর কফি। অবশ্য আরও একটা জিনিস ছিল, কিন্তু তখনও সেটা টের পাইনি। তাঁবু খাটিয়ে তার বাইরেটা একটু সাফ সুতরো করে একটা ছোট্ট লম্ফ জ্বালিয়ে আমরা বসলাম। ধীরে ধীরে সন্ধ্যার অন্ধকার চারদিক গ্রাস করছে আর মাথার উপর থালার মতো এত বড় একটা চাঁদ উঠেছে। কিছুক্ষণ চুপচাপ বসে থাকার পর আমি বললাম, ভায়া, এভাবে কাহা তক বসে থাকা যায়? হ্যাঁ, চলো একটু তাস পেটানো যাক নাকি? স্কট রাজি। শুরু হলো তাস খেলা, কিন্তু গোটা 10-12 দান খেলার পর যখন হাত ঘড়ি বলল রাত 8টা, তখন এক প্রকার বাধ্য হয়ে খেলা বন্ধ করতে হলো। ততক্ষণে বড্ড একঘেয়ে হয়ে গেছে 29 আর ব্রিজের কায়দাগুলো। অগত্যা শৈলেশ, do you think we will see something mysterious today? হঠাৎ জিজ্ঞাসা করলো স্কট। হতেও পারে, আবার নাও হতে পারে। এরকম বলছো কেন? দেখো, সারা দুনিয়ায় অলৌকিক ও আশ্চর্য জিনিসের অভাব নেই ঠিকই, কিন্তু বাংলায় একটা প্রবাদ আছে, রজ্জুতে সর্পভ্রম। অনেক সময় গ্রাম্য কুসংস্কার অনেক সাদামাটা জিনিসকেও বিরাট করে তোলে। শিক্ষিত বৈজ্ঞানিক দৃষ্টিতে যা হয়তো অতি সাধারণ এবং স্বাভাবিক, সেরকমই কিছু যদি। কিন্তু যে লোকগুলো নিখোঁজ হয়েছে সেগুলো তো সত্যি, আমি নিজে খোঁজ নিয়ে দেখেছি। আমার মুখের কথা কেড়ে নিয়ে বলল স্কট, তা হয়তো হবে। ওর প্রশ্নের একটা জুৎসই জবাব দিতে যাচ্ছিলাম, হঠাৎ স্কট মুখে আঙুল ঠেকিয়ে আমায় চুপ করতে বলল। তারপর ইশারায় হ্রদের উল্টো পারে কিছু একটা দেখার নির্দেশ দিল। ওর নির্দেশ মতো সেই দিকে তাকিয়ে আমি বেশ অবাক হয়েছি। ততক্ষণ এক চাঁদের আলো ছাড়া কোথাও কোনো আলো ছিল না, আঁধারে ডুবেছিল চরাচর। আশ্চর্য হয়ে দেখলাম হ্রদের উল্টো দিকে ঠিক আমাদের সোজাসুজি একটা আলো, অনেকটা মডার্ন 4 ব্যাটারির টর্চগুলো যেমন হয় তেমনই নীলছে। কি করবে ভাবছো? চাপা গলায় শুধলাম স্কটকে। চলো দেখি, তবে খুব সাবধানে। কিন্তু বিপদাপদ কিছু হলে? এই যে
বলে পকেট থেকে একটা ছোট পিস্তল বের করেছে সে। আশ্বস্ত হলাম, যাই হোক আত্মরক্ষার জন্য একটা কিছু অন্তত আছে। উঠে দাঁড়ালাম দুজনে, তারপর সন্তর্পণে এগোতে থাকলাম আলোর উৎস লক্ষ্য করে। হ্রদটা আমাদের বাঁয়ে, মৃদু বাতাস বইছে আর তার জল সেই বাতাসে মাথা দোলাচ্ছে। আমি চলেছি সামনে আর স্কট আমার পিছনে। আর হাত 10 তারপরেই বুঝতে পারবো আলোর উৎসের ব্যাখ্যা। দুরু দুরু বুকে আমরা খুবই সাবধানে পা ফেলছি, যাতে পায়ের তলার শুকনো পাতার খচমচটুকুও শোনা না যায়। এদিকটায় হ্রদের পাড়ের জমি খুবই সংকীর্ণ, কোনো রকমে বেঁকে চলতে হয়। আলোর উৎসের কাছে গিয়ে দেখলাম সত্যি সেটা একটা টর্চ বই কিছু না। এ তো ভারী অদ্ভুত, কেউ কি মজা করছে আমাদের সাথে? কিন্তু এই রাত বিরেতে কেই বা এইরকম বিচ্ছিরি মজা করবে? ঝুঁকে টর্চটা তুলতে গেলাম আর অমনি পিছন থেকে কেউ আমায় সজোরে একটা ধাক্কা দিল। ওই সংকীর্ণ জমিতে ডাল রাখতে না পেরে ঝপাং করে গিয়ে পড়লাম হ্রদে। চোখে মুখে হ্রদের নোনতা জল ঢুকে গেছে, চোখ নাক জ্বালা করছে। কোনো মতে সব সামলে জল থেকে মাথা তুলে দেখি নিকোলাস স্কট পাড়ে দাঁড়িয়ে খিক খিক করে ফিচেল হাসি হাসছে, আর তার পাশে টর্চ হাতে দাঁড়িয়ে স্বয়ং রিকার্ডো। তার মুখেও একটা পিত্তি জ্বলানো হাসি। মাথায় রাগ উঠে গেল, চিৎকার করে বললাম, এসব কি? ওদিকে 2 মক্কেলের হাসি আর থামেই না। কোনো রকমে সেই হাসি সামলে স্কট ব্যঙ্গের স্বরে বলল, এলিয়েন কিংবা গোস্ট। তার কথার মাথা মুন্ডু তখনও কিছু বুঝতে পারছি না দেখে সে আবার বলল, শৈলেশ, ইউ আর আ রিয়েল ফুল। আমার কথা শুনে এত দূরে চলে এলে? আমি আর রিকার্ডো মিলে এই প্ল্যানটা করেছিলাম তোমায় বোকা বানাতে। চিঠিতে খালি বড় বড় কথা বলতে তুমি, হ্যান দেখেছি ত্যান করেছি, সহ্য হতো না। তালে ছিলাম তোমায় নাস্তানাবুদ করার। তারপর এখানে এসে এখানকার মিথটা শুনে প্ল্যান করলাম তোমায় জব্দ করার। সাথ দিল এই রিকার্ডো। তারপর হাত বাড়িয়ে বলল, উঠে এসো, বেশিক্ষণ ভিজে অবস্থায় থাকলে ঠান্ডা লেগে যাবে। রিকার্ডোকে বলা ছিল ও শুকনো কাপড় এনেছে, টেন্টে গিয়ে চেঞ্জ করে নাও। আমার মাথা তখন গরম হলেও এই প্র্যাকটিক্যাল জোকসের আগের বহিঃপ্রকাশ করার বান্দা এই শৈলের সমাত্তার নয়। স্কটের হাত ধরে উঠলাম জল থেকে। তারপর তাঁবুতে গিয়ে রিকার্ডোর আনা কাপড় পরে বেরিয়ে 1 কাপ কফি ঢেলে চুমুক দিতে দিতে বললাম, মজা করেছো, বেশ করেছো, কিন্তু জলে না ফেললেই পারতে। হে, জলে আমার বরাবরই একটা ফাঁড়া আছে। আমার কথা শেষ হতে পারেনি, খেয়াল করলাম জলের একটা কুলুকুল শব্দ আসছে কাছে পিঠে কোথাও দিয়ে। এতক্ষণ এরকম কোনো শব্দ তো পাইনি। চারপাশে শান্ত বাতাস মুহূর্তের মধ্যে তুফানের রূপ নিল। হঠাৎ আবহাওয়ার এরকম পরিবর্তনের জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। লম্ফ কফির কাপ উল্টে তক্ষুনি এক লণ্ডভণ্ড পরিস্থিতি। এর মধ্যেই আমরা 3 জনে অবাক বিস্ময়ে দেখলাম হ্রদের জলের তলা থেকে একটা চোখ ধাঁধানো আলো। ঘূর্ণি শুরু হয়েছে জলের মধ্যে, ঠিক মাঝ বরাবর জল চক্রাকারে ঘুরতে ঘুরতে কোন পাতাল গহ্বরে তলিয়ে যাচ্ছে, আর সেখান থেকে সাঁতার কাটতে কাটতে উঠে আসছে 3 রূপবতী কন্যা। তারা এক এক করে উঠে এলো হ্রদের পাড়ে। প্রত্যেকেই স্বল্প বসনা, উদ্ধত দেহ সৌষ্ঠব, তাদের চুল কোমর ছাপিয়ে ঢেউ খেলছে। তাদের গায়ে রূপোর মতন চকচক করছে কিছু একটা। তাদের রূপের ছটায় একভাবে তাকিয়ে থাকা দেয়, কিন্তু অদ্ভুত জাদু বলে চোখ ফেরাতেও পারছিলাম না। মোদ্দা কথা, একজন নারীর সৌন্দর্যের যত রকম বর্ণনা কবির জবানিতে পাওয়া যায় তার সবটুকুই তাদের মধ্যে বিদ্যমান। এই পুরো ঘটনাটা ঘটল আমাদের চোখের সামনে, যেন কোনো জাদুকরের বিচিত্রানুষ্ঠান চলছে। কিন্তু এরপর যেটা হলো সেটা আমাদের চিন্তা ভাবনার বাইরে ছিল। অবাক বিস্ময়ে আমরা দেখলাম সেই নারী মূর্তিগুলি হাত ছানিয়ে দিয়ে ডাকছে আমাদের,
অমোঘ সেই আকর্ষণ। এই পৃথিবীর কোনো পুরুষ সেই হাতছানির উপেক্ষা করতে পারবে বলে মনে হয় না। নিজেদের অজান্তেই তিনজন এগিয়ে চললাম হ্রদের দিকে। মনে হচ্ছিল যেন আমাদের হাত পার আমাদের নয়, কোনো জাদুতে যেন সেই রূপবতী রহস্যময়ীরা সেগুলো নিজেদের বশে করে ফেলেছে। বেশ কয়েক পা এগিয়ে গেছি, হঠাৎ একটা পাথরে ঠোক্কর খেয়ে ঘোর কাটল। দেখলাম রিকার্ডো আর স্কট তখনও এগিয়ে চলেছে মহাবিষ্ট হয়ে। সর্বনাশ করেছে, ওদিকে যে হ্রদ জলশূন্য প্রায়। সেই ঘূর্ণির বহরে জল নেমে প্রায় তলানিতে ঠেকেছে, আর হ্রদের নিচের চুনা পাথরের সূচাগ্র চাঁইগুলো উঁচু হয়ে আছে। উঁকি দিয়ে দেখলাম সেই চাঁইগুলোর মাথায় আটকে রয়েছে মানুষের করটি। ও, তাহলে এই আসল ব্যাপার। ঠেলা দিলাম রিকার্ডো আর স্কটকে, কিন্তু তারা তখন আর নিজেদের মধ্যে নেই, ওই রহস্যময়ীদের বশীভূত। কি করি এখন? চিৎকার করলাম, স্কট, রিকার্ডো, সামনে তাকাও, কোথায় যাচ্ছ? তাকিয়ে দেখো, সামনে সাক্ষাৎ মৃত্যু। তাদের কোনো হেলদল হলো না। অগত্যা স্কটের প্যান্টের পকেট থেকে বেরিয়ে থাকা পিস্তলটা চোখে পড়ল। ওটা বের করে নিয়ে তাক করলাম সেই নারী মূর্তিদের দিকে। তারপর মনে মনে গুনলাম, 1, 2, 3। অপটু হাতে টিপে দিলাম বন্দুকের ট্রিগার। গগনভেদী শব্দ করে উঠল সেই মারণাস্ত্র, আর সাথে সাথেই কর্কশ গলায় চিৎকার করে উঠল সেই রূপসীদের একজন। সেই চিৎকার কোনো মানুষের নয়। জানতো সেই শব্দ করেই তারা একসাথে ঝাঁপ দিল সেই তলানি জলটুকুতেই, আর চোখের নিমেষে উল্টো ঘূর্ণি হয়ে হ্রদের জল আগের মতোই কানায় কানায় পূর্ণ হলো। মিলিয়ে গেল সেই রহস্যময়ী তন্বীরা। ততক্ষণে হুঁশ ফিরেছে দুই মক্কেলের। তারা যেন আকাশ থেকে পড়ল সবটা শুনে, কিছুই মনে পড়ছে না তাদের। ওদের একটু ধাতস্থ করে সেই জায়গায় গেলাম যেখানে সেই মেয়ে তিনটি বসেছিল। সেখান থেকে কুড়িয়ে আনলাম এইটা। এই বলে শৈলেশদা তার কোমরের খুঁট থেকে একটা লাল সুতোয় বাঁধা বড় সাইজের মাছের আঁশ বের করে দেখালো। আমি আর দীপকদা অবাক হয়ে দেখলাম সেটা। তা ওই মহিলারা কি মৎস্যকন্যা জাতীয় কিছু ছিল? জিজ্ঞাসা করলো দীপকদা। ঠোঁট উল্টালো শৈলেশদা, যার মানে হ্যাঁও হতে পারে আবার নাও হতে পারে। আমি বললাম, আচ্ছা, ওই আঁশটা অমন কোমরে গুজে রাখার কোনো কি বিশেষ কারণ আছে? স্মৃতি, বুঝলে, স্মৃতি। স্বগতোক্তি করল শৈলেশ সমাতার। বুঝলাম নোটে গাছটি মুড়িয়েছে। অগত্যা আমি আর দীপকদা উঠে হাত পা ছাড়াতে শুরু করলাম। এতক্ষণ একটানা বসে গাঁটে গাঁটে ঝিম ধরে গিয়েছিল। তার উপর আমার আবার বেশ কয়েকদিন ধরে কোমরে একটা ব্যথা হচ্ছে। শৈলেশদা বলল, দেখো তো তোমাদের বৌদির রান্না বান্না কত দূর। ডালের বড়া তো কখন হজম হয়ে গেছে। আরমোনা ভাঙতে ভাঙতে রান্নাঘরে উঁকি দিয়ে বললাম, বৌদি, দাদার তলব, রান্না কদ্দূর? আরে তাছাড়া 9:30 বাজে, আমরাও এবার বেরোবো। বৌদি কিছু একটা উত্তর দিতে রান্নাঘর থেকে খুন্তি হাতে বেরিয়ে এলো। তারপর আমায় হাত পা ঝাড়তে দেখে হেসে বলল, কি ব্যাপার, ঘুম পেয়ে গেছে নাকি তোমাদের? না না, তা না, আসলে সপ্তাহখানেক হলো কোমরে না একটা ব্যথা হয়েছে, বুঝলে। একটানা বেশিক্ষণ বসে থাকলেই না ব্যথাটা শুরু হয়ে যায়। ডাক্তার দেখিয়েছি, কিন্তু কাজ হচ্ছে না, জানো তো। সমস্যা জর্জরিত স্বরে বললাম আমি। ওমা, তা তোমাদের দাদাকে বলনি কেন এতদিন? ওরও তো এই এক সমস্যা ছিল, ডাক্তার বদ্যি করে কোনো লাভ হয়নি। তারপর এক হাকিমের কথায় একটা কি মাছের আঁশ নাকি কোমরে বাঁধতেই সব ব্যথা হওয়া। বিস্ময়ের সুর বৌদির গলায়। আমি আর দীপকদা প্রত্যেকবারের মতো এবারেও মশা গলে যাওয়ার মতন মুখ হাঁ করে দাঁড়িয়ে। নমস্কার, রোমাঞ্চ বাংলা থেকে আমি সৌরভ সাহা। আজ আমরা শোনালাম লেখক অনির্বাণ ভট্টাচার্যের কলমে হাইতির হাতছানি। গল্পটি কেমন লাগলো জানিও সকলে। আর হ্যাঁ,
চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে দিও এবং বেল আইকনটি ক্লিক করে দিও। আমরা আবারও ফিরে আসব আগামী শুক্রবার আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে। তাহলে আজকের মতো আসি বন্ধুরা, গল্প হবে কানে কানে। রোমাঞ্চ বাংলা, শুনতে থাকো, গল্পে থাকো।